11-এ সালোক সংশ্লেষ ধরছি, এগুলো একটু একটু করে এগিয়ে যাব, তোমরা ওদিক থেকে বায়োমলিকুলস কিন্তু রেডি করতে থাকো। সালোক সংশ্লেষ কাকে বলে কি বলে এটা আর বলার কিছু ব্যাপার নেই। মোটামুটিভাবে কোথায় ঘটের মধ্যে ধরো নীলাভ সবুজ শৈবালে কোষের পরিধির দিকে থলির মতো একটা থাইলাকয়েড বলে অংশ থাকে, সেখানে ঘটে। আর ব্যাকটেরিয়া, যে সমস্ত ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ করতে পারে তাদের ক্ষেত্রে ব্যাকটেরিয়া ক্লোরোফিল তার ভেতরে ঘটে। হ্যাঁ, মানে ক্লোরোবিয়াম বলতে পারো তাকে, ক্লোরোবিয়াম ভেসিকল বা ক্লোরোজোম তার ভেতর ঘটে। এই অঙ্গাণুগুলো কোষপর্দার নিকটে থাকে, অনেক সময় সালোক সংশ্লেষীয় ল্যামেলির ভেতর ঘটে। রোডোফাইসি, ফিওফাইসি এরকম শৈবালের ক্ষেত্রে ক্রোমাটোফোর বলে একটা অংশ আছে, সেখানে ঘটে। এখানে গ্রানা নেই, তবু এর মধ্যে ঘটে। আর আমাদের আসল যে উন্নত সবুজ উদ্ভিদ সেখানে ক্লোরোপ্লাস্টিডের অঙ্গাণুতে ঘটে। এদের গ্রানাম অংশে গ্রানাম অংশটা থাইলাকয়েড নিয়ে তৈরি। থাইলাকয়েডের আবরণীতে ক্লোরোফিল, মেন রঞ্জক হচ্ছে ক্লোরোফিল, এছাড়াও সহায়ক রঞ্জক যেমন ক্যারোটিন, জ্যান্থোফিল, হ্যাঁ এরা থাকে। এছাড়াও বিভিন্ন ইলেকট্রন বাহক থাকে। এখানে PS1 PS2 দুটো সিস্টেমই থাকে, ধীরে ধীরে আমরা সেটা দেখতে পাবো। ঠিক আছে, এবারে হচ্ছে রঞ্জকতন্ত্র। রঞ্জকতন্ত্রের মধ্যে ক্লোরোফিলে তোমার সালোক সংশ্লেষের জন্য দুটো রঞ্জকতন্ত্র গ্রানামের ভেতর থাকবে। সেটার একটা হচ্ছে ফার্স্ট রঞ্জকতন্ত্র, দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয় রঞ্জকতন্ত্র। প্রথম রঞ্জকতন্ত্রকে বলা হয় PS1, এটি গ্রানা পর্দার বাইরের দিকে অবস্থান করে। এতে ক্লোরোফিল এর পরিমাণ বেশি, ঠিক আছে, আর ক্যারোটিন বেশি, কিন্তু বি এর পরিমাণ কম, জ্যান্থোফিলের পরিমাণ কম। আর এদের ক্লোরোফিল এর যেটা বিক্রিয়া কেন্দ্র সেখানে P700 বলে একটা আলোক জারিত একটা রঞ্জক পদার্থ বর্তমান থাকে। এরা 700 nm তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করতে সক্ষম। এছাড়া শোষিত আলোক শক্তিকে অন্যান্য সহায়ক রঞ্জকও হেল্প করে। কী পদ্ধতিতে হেল্প করে না, রেজোনেন্স। রেজোনেন্স কখন হয়? যখন দুটো রঞ্জকের মধ্যে ফ্রিকোয়েন্সি এক হয়, এই তোমার তো সেইটা তখন তারা রেজোনেন্স করে, অর্থাৎ আলোক শক্তিকে ধারণ করে আস্তে আস্তে ক্রমান্বয়ে সেটাকে তার দিকে পাঠিয়ে দেয়, মানে রিলে রেসের মতন আলোক শক্তিটাকে প্রদান করে। এবার ক্লোরোফিল এর যখন P700 উত্তেজিত হয় তখন ইলেকট্রন নির্গমন ঘটায়। আর রেডক্স পোটেনশিয়াল থাকে বলে এদের মধ্যে ফেরিডক্সিন ইলেকট্রন যেটা বেরিয়ে যায় সেটা ফেরিডক্সিন বাহকের মাধ্যমে বা অন্য কিছু বাহকও আছে, শেষ পর্যন্ত NADP+ বিজারিত করে। এটা ফার্স্ট রঞ্জকতন্ত্র, মানে PS1 এটা ঘটায়। ঠিক আছে, এটা কিন্তু PS2 ঘটাতে পারবে না। আচ্ছা, এবারে এটা অনাবর্তাকার এবং আবর্তাকার ফটোফসফোরাইলেশনের সঙ্গে যুক্ত, এটিপি সংশ্লেষে অংশগ্রহণ করে। হ্যাঁ, কারণ এই মাইটোকন্ড্রিয়া তোমার ক্লোরোপ্লাস্টিডের CF1 CF0 পার্টিকেলটা এটা ঘটায়। আর এদের ক্লোরোফিল এ হচ্ছে ক্ষীণ প্রতিপ্রভ বা অপ্রতিপ্রভ, মানে লাইটলি ফ্লুরোসেন্ট অথবা নন ফ্লুরোসেন্ট, একদমই ফ্লুরোসেন্সটা নেই, রেজোনেন্সটা আছে। আর ফলে কি হয়, ট্রিপলেট স্টেজ, যেটা হচ্ছে ইলেকট্রন বেরিয়ে যাওয়ার আগে সর্বশেষ যেটা স্থায়ী দশা ট্রিপলেট স্টেজ, সেই ট্রিপলেট স্টেজে ক্লোরোফিল এর আসতে বেশিক্ষণ, মানে যেতে বেশি শক্তি লাগে আর কি। ঠিক আছে, আর হিল বিক্রিয়া PS1-এ ঘটে না। হিল বিক্রিয়া মানে জলের আলোক বিশ্লেষণ, এটা PS1-এ ঘটে না। আর PS1 হচ্ছে একটা শক্তিশালী বিজারক, এটা ব্যাকটেরিয়াতেও দেখা যায়, উন্নত উদ্ভিদেও দেখা যায়। PS কিন্তু সবার মধ্যে দেখা যায় না। দ্বিতীয় রঞ্জকতন্ত্র সবার মধ্যে দেখা যায়। দ্বিতীয় রঞ্জকতন্ত্র হচ্ছে PS2, এটা গ্রানা পর্দার ভেতর দিকে থাকে। এখানে আবার উল্টোটা, ক্লোরোফিল বিটা বেশি, জ্যান্থোফিলটা বেশি, ক্লোরোফিল এটা কম, ক্যারোটিনটা কম। আর বিক্রিয়া কেন্দ্রে ক্লোরোফিল এ P680 রঞ্জক থাকে, এই জন্য এরা 680 nm তরঙ্গ দৈর্ঘ্যের আলোকে শোষণ করতে পারে। তারপরে এদের ইলেকট্রন নির্গমন হয়। কেবলমাত্র অনাবর্তাকার ফটোফসফোরাইলেশনের সঙ্গে যুক্ত, এটিপি সংশ্লেষ করতে পারে, হাইড্রোলাইসিসও করতে পারে। ক্লোরোফিল এ হচ্ছে প্রতিপ্রভ প্রকৃতির, অর্থাৎ তোমার ফ্লুরোসেন্ট প্রকৃতির। আর হিল বিক্রিয়া ঘটে, এটা হচ্ছে তোমার শক্তিশালী জারক, অর্থাৎ অক্সিজেন উৎপন্ন করবে। হিল বিক্রিয়া মানে জলের যেটা ফটোলাইসিস সেটা ঘটাতে পারে, কেবল উন্নত উদ্ভিদে দেখা যায়। তাহলে আমরা দেখলাম যে উন্নত উদ্ভিদে PS1 PS2 দুটোই আছে, আর অনুন্নত উদ্ভিদে কেবলমাত্র PS1 আছে। এইবার দেখো যে ছবিটা এখানে রয়েছে সেটা হচ্ছে একটা LHC মানে লাইট হারভেস্টিং কমপ্লেক্সের টোটাল ছবি। নীল যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে সহায়ক রঞ্জক, আর P যেটা রয়েছে সেটা একদম সেন্টারে রয়েছে, ওটাই হচ্ছে আসল, মানে ক্লোরোফিল দ্বারা এই আলোকরশ্মি দ্বারা উদ্দীপিত হবে। প্রায় টোটাল 250টা ক্লোরোফিলের মধ্যে কিছু ক্লোরোফিল সরাসরি ফোটনকে শোষণ করে পার্শ্ববর্তী ক্লোরোফিল অণুতে দিয়ে দেয়, যে শোষণ করছে করে পার্শ্ববর্তী ইলেকট্রন, আরও এটা অনেক হবে, আমি তো কম এঁকেছি, হ্যাঁ দিয়ে দেয়। এরকম করতে করতে রেজোনেন্স পদ্ধতিতে আস্তে 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 ভেতরের দিকে এটা ক্রমশ আলোক শক্তিটা পৌঁছে যায়। যেগুলো প্রথম সরাসরি আলোক শক্তিকে পায় সেগুলোকে অ্যান্টেনা ক্লোরোফিল বলে বা অ্যান্টেনা কমপ্লেক্স বলে।
হ্যাঁ, ইলেকট্রন ছেড়ে দেওয়ার পর, এই ফোটন কণা ছেড়ে দেওয়ার পর এরা পূর্বাবস্থায় অর্থাৎ গ্রাউন্ড স্টেটে ফিরে আসে। অ্যান্টেনা ক্লোরোফিল থেকে যে কেন্দ্রীয় অঞ্চলে যে ক্লোরোফিল লাল যেগুলো আঁকা রয়েছে, ক্লোরোফিল অঞ্চলে আলোক শক্তি স্থানান্তরিত হয় এবং কেন্দ্রীভূত হয়, সেখান থেকে আলোক শক্তি একটি বিশেষ ক্লোরোফিল এতে হয় সেটা P700 অথবা সেটা P680-তে স্থানান্তরিত হয়, সেটাকে তাকে বিক্রিয়া কেন্দ্র বলে। কেন্দ্রীয় কোরটাই হচ্ছে বিক্রিয়া কেন্দ্র, ঠিক আছে। তাহলে LHCটা কি হলো? অ্যান্টেনা প্লাস কোর ক্লোরোফিল প্লাস ফটোসেন্টার। ফটোসেন্টারটাই আমার আঁকা রয়েছে, একদম সেন্টারের দিকে কোর কমপ্লেক্স, ঠিক আছে, আর একেবারে সেন্টারে হবে ফটোসেন্টার। তা এইগুলো নিয়ে তৈরি করছে লাইট হারভেস্টিং কমপ্লেক্স। এগুলো কীভাবে আলোক শক্তি শোষণ করে ইলেকট্রন নির্গমন করে আমি একটু বাদে দেখাচ্ছি। একটা মনে রাখতে হবে যে একটি কোয়ান্টোজোম মানে হচ্ছে থাইলাকয়েডের এক একটা তোমার ফোটন কণা ঘন অঞ্চলকে বলে কোয়ান্টোজোম। সেই এক একটা কোয়ান্টোজোম 1 কোয়ান্টাম আলো শোষণ করতে পারে। দেখা গেছে যে 2500টা ক্লোরোফিল এক অণু CO2-কে আবদ্ধ করতে পারে। তার মানে 2500টা ক্লোরোফিল এক অণু CO2 আবদ্ধ করতে পারে, আবার একটি কোয়ান্টোজোমে 1 কোয়ান্টাম আলোক শোষণ করতে পারে, মানে আলোক শক্তিকে আবদ্ধ করতে পারে। তাহলে 10 কোয়ান্টাম আলো এক অণু CO2-কে তোমার আবদ্ধ করতে পারে দেখা গেছে হিসাব করে। সুতরাং 1 কোয়ান্টাম আলো আবদ্ধ করতে 250টা ক্লোরোফিল লাগে। তাহলে আমরা দেখতেও পাবো যে 250টা, এক একটা এককে 250টা করে ক্লোরোফিল রয়েছে, ঠিক আছে। শোষণ বর্ণালীকে কি বলবো? সূর্যালোকের যে দৃশ্যমান অংশ সেটা হচ্ছে 390 nm। এটি 7টি বর্ণ দ্বারা গঠিত। কোনো রঞ্জকই আলোক বর্ণালীর সব আলোকে সমানভাবে শোষিত করতে পারে না। আর সবুজ রঙটা একদমই আলোক বর্ণালীকে শোষণ করতে পারে না, পুরো রিজেক্ট করে। সেই কারণেই আমরা দেখতে পাবো যে সবুজ রঙের আমরা পাতা দেখতে পাই, যে অংশটা সালোক সংশ্লেষ হয় সেই কালারটা আমরা সবুজ দেখতে পাই। কোনো একটা রঞ্জক এই 7 বর্ণের মধ্যে পৃথক পৃথক তরঙ্গ দৈর্ঘ্যের যে অংশ শোষণ করে সেটা হলো ওই তরঙ্গ দৈর্ঘ্যের শোষণ বর্ণালী। ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি বর্ণালীর নীল এবং লাল অংশকে সবচেয়ে ভালো শোষণ করে, একদম প্রথম দিকে এবং একদম শেষ দিকে সেই আলো দুটোকে সবচেয়ে ভালো শোষণ করতে পারে। কার্যবর্ণালী হচ্ছে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষের হারের উপর কার্যক্ষমতা নির্ধারিত হয়। যে লেখচিত্রের মাধ্যমে এটা প্রকাশ করা হয় তাকে কার্যবর্ণালী বলে। দেখা গেছে যে সালোক সংশ্লেষের সবচেয়ে ভালো কার্যবর্ণালী হচ্ছে আলোক বর্ণালীর লাল এবং নীল অংশ। আচ্ছা, একটু ধরো, আচ্ছা এখানে দেখো, এখানে এই উপরের যে ছকটা এটা হচ্ছে কার্যবর্ণালীর ছক একটা। এখানে দেখো, প্রথম ইউভি রশ্মি, এটার কোনো কালার নেই, এটা 300 থেকে 390 nm তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করতে পারে, এটা ইউভি রশ্মি। এবার 430, এবার 390 থেকে 470 এটা বেগুনিকে শোষণ করতে পারে। তার মধ্যে 430-তে হচ্ছে বেগুনি নীল, এটা সালোক সংশ্লেষ খুব পছন্দ করে। তারপরে শুরু হচ্ছে 470 থেকে তোমার 580 পর্যন্ত হচ্ছে হলুদ, ঠিক আছে। তার মধ্যে 500টা হচ্ছে 470 থেকে 500 হচ্ছে আকাশি নীল, মানে আসমানি কালার যেটাকে বলে। এটাও খুব সালোক সংশ্লেষের পক্ষে ফেভারিট কালার। তারপর 500 থেকে 580 এটা সবুজ বর্ণ, এটাতে একদম শোষণ করে না। 580 থেকে 650 এটা হচ্ছে কমলা বর্ণ। তার মধ্যে 600-এ হচ্ছে তোমার হলুদ, 600-এ হচ্ছে কমলা আর হলুদের মিক্সচার একটা। তারপর 650 থেকে 760 এটা হচ্ছে লাল। তার মধ্যে 660 হচ্ছে কমলাভ লাল, তারও একটু বেশি পড়ে, অর্থাৎ 680-তে খুব ভালো কাজ হয়, আর 700। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে লাল অংশ যেটা কার্যবর্ণালী সেখানে কিন্তু আমরা খুব ভালো সালোক সংশ্লেষ দেখতে পাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কোয়ান্টাম চাহিদা কি বলছে? প্রতি অণু অক্সিজেন নির্গমনের জন্য যত সংখ্যক ফোটন কণা লাগে সেটাকে বলে কোয়ান্টাম চাহিদা, ঠিক আছে, কোয়ান্টাম ডিম্যান্ড। আর কোয়ান্টাম ইল্ড হচ্ছে প্রত্যেকটা ফোটন কণা পিছু যত সংখ্যক O2 উৎপন্ন হয়। একই রকম, জাস্ট ঘুরিয়ে দাও কথাটা, তাহলে ফর্মুলা দিয়ে হলো উদ্ভূত O2-র সংখ্যা ডিভাইডেড বাই শোষিত ফোটনের সংখ্যা। এটা দেখা গেছে 1/10 হচ্ছে তোমার 0.1, ঠিক আছে। আর ফোটন কণার শক্তি আলোক তরঙ্গ দৈর্ঘ্যের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটা আমরা জানি, এটা আমরা ফিজিক্সেও জানি যে যত আলোক তরঙ্গ দৈর্ঘ্য কম হবে তত ফোটন কণার শক্তি বেশি হবে। ফোটন কণার শক্তি ভ্যারিজ অ্যাজ 1/, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা আমরা জানি, ঠিক আছে। আচ্ছা, এবারে
এবারে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে এটা আলোক তরঙ্গ দৈর্ঘ্যে গেল, এটা হচ্ছে লোহিতচ্যুতি ইমার্শন এফেক্ট। এটার ঘটনাটা হচ্ছে যে লাল আলোতে তো খুব ভালো মানে আলোগুলোকে মনোক্রোম্যাটিকভাবে বানিয়ে, মনোক্রোম্যাটিক বানানো মানে আলো মানেই তো 7টা বর্ণ, সেই 7টা বর্ণকে আলাদাভাবে বিশ্লেষণ করে এক একটা কালারের আলো নিয়ে যদি পাঠানো হয়, তাহলে সেই এক একটা কালারযুক্ত আলোকে বলা হয় মনোক্রোম্যাটিক আলো। তাহলে মনোক্রোম্যাটিক আলো কতগুলো নিয়ে টেস্ট করে একটা জিনিস দেখা গেছে, সেটা ইমার্শন এবং লেভিস এই মনোক্রোম্যাটিক আলো বা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের একক আলো প্রয়োগ করে ক্লোরেলায় দেখেছিলেন, কোয়ান্টাম ইল্ড দেখে সালোক সংশ্লেষের হারটাকে নির্ণয় করেছিলেন। দেখা গেল যে 390 থেকে 760-র উপরে তারা কাজ করেছিলেন। তাতে দেখা গেল যে লাল বর্ণের আলোতে সালোক সংশ্লেষের হার সর্বোচ্চ, কিন্তু ওই রেঞ্জের মধ্যে 680 রেঞ্জটা কি 650 থেকে 760, তার মধ্যে 680-র উচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোতেই হার দ্রুত কমতে থাকে। এবারে কিন্তু 680 টপকে গেল, 700 প্রায় টপকে গেল, তখন কিন্তু তুমি বেশিক্ষণ যদি তুমি লাল আলোতেও রেখে দাও, তাহলেও কিন্তু সালোক সংশ্লেষের হার দ্রুত কমতে থাকে। একে রেড ড্রপ বলে বা লোহিতচ্যুতি বলে। ইমার্শন এবং ক্যালমার্স দেখান যে 680 nm তরঙ্গ দৈর্ঘ্যের আলোর সঙ্গে তুলনামূলক কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো মিশিয়ে যদি পাঠানো হয়, তাহলে কিন্তু সালোক সংশ্লেষের হার আবার বেড়ে যায়। মানে সালোক সংশ্লেষের হারটা আরেকটু কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো, যেমন কমলা লাল তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে পাঠানো হয়েছিল, দেখা গিয়েছিল সালোক সংশ্লেষের হারে যেটা লোহিতচ্যুতি হয়েছিল সেটা আবার রিকভার করে তারা পুনরায় সালোক সংশ্লেষের হার বেড়ে গিয়েছিল। যেমন লাল নিয়েছিলেন 700 nm তরঙ্গ দৈর্ঘ্যের, আর পরিপূরক কমলা নিয়েছিলেন 653 তরঙ্গ দৈর্ঘ্যের, নিয়ে পৃথকভাবে সালোক সংশ্লেষ টেস্ট করেছিলেন, তাতে একটা রেট পেয়েছিলেন। এবার এদের যুগ্মভাবে প্রয়োগ করে দেখেছিলেন যে এই ওদের যোগফল যেটা হয়েছিল আলাদাভাবে, তার থেকে যুগ্মভাবে প্রেরণ করে যোগফল অনেক বেশি হলো। এইটাকে বলা হয় ইমার্শনের এনহ্যান্সমেন্ট এফেক্ট। দুটো এফেক্ট কিন্তু আলাদা, লোহিতচ্যুতি এফেক্ট একটা, আর এনহ্যান্সমেন্ট মানে মিশ্রণ করে পাঠালে পরে যে বৃদ্ধিটা, সেটাকে বলে এনহ্যান্সমেন্ট এফেক্ট। এনহ্যান্সমেন্ট মানে বাড়ানো। এনহ্যান্সমেন্টের ফর্মুলা আছে E= দুটি আলোর যৌথ কোয়ান্টাম ইল্ড মাইনাস কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর কোয়ান্টাম ইল্ড, মোটামুটিভাবে ডিভাইডেড বাই বেশি তরঙ্গ দৈর্ঘ্যের কোয়ান্টাম ইল্ড। দুটি আলোর যৌথ কোয়ান্টাম ইল্ড একটা হলো, সেটা আমরা সেকেন্ড ফেজে পাঠিয়েছি। তার আগে আমরা আলাদা করে দুটো কম তরঙ্গ দৈর্ঘ্যের আলো পাঠিয়েছি। তাহলে কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোটার যে কোয়ান্টাম ইল্ড, তাকে বিয়োগ দেবো দুটোর যৌথ কোয়ান্টাম ইল্ড থেকে, তারপরে ভাগ করব কি দিয়ে, বেশি তরঙ্গ দৈর্ঘ্যের কোয়ান্টাম ইল্ড দিয়ে। এটা কিন্তু আমার মতে মোটামুটিভাবে আমি যে পিডিএফটা পাঠাবো সেটা টোকার পরে লেসনটা পাশে বসে চালিয়ে শুনবে, এটা হয়ে যাবে, ঠিক আছে? কারণ রিয়াকশানগুলো ওরকমভাবে অসুবিধা হবে তা নাহলে। এবার হচ্ছে ক্লোরোফিলের শক্তি সংগ্রহ, আগে শুনে নাও, তারপরে আমি ছবিটা এটাতে করে দেখাচ্ছি। ক্লোরোফিল যখন নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের অর্থাৎ উচ্চ শক্তি সম্পন্ন আলো শোষণ করে, তখন ইলেকট্রন প্রথমেই কী হয়, সবচেয়ে বাইরের কক্ষে নিক্ষিপ্ত হয়। ইলেকট্রন সবচেয়ে বাইরের কক্ষে নিক্ষিপ্ত হবে, ঠিক আছে? এবং এখানে খুব অল্প সময় থাকে, 10⁻⁻11 সেকেন্ড থাকে। এই দশাটাকে বলে সেকেন্ড সিংলেট স্টেট। সেকেন্ড সিংলেট স্টেট থেকে ক্লোরোফিল দ্রুত তাপ ক্ষয় করে ফার্স্ট সিংলেট স্টেট দশায় আসে। আসলে বেরোবে কিন্তু ট্রিপলেট দশায়। ট্রিপলেট হচ্ছে সবচেয়ে স্থায়ী স্টেবল দশা, যার পরে ইলেকট্রনটা বেরিয়ে যাবে। ইলেকট্রন চট করে তাহলে বেরোতে পারছে না। প্রথম হচ্ছে নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো এলো, সেটাকে ক্লোরোফিল শোষণ করলো। নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো মানে বেশি ফোটন শক্তি রয়েছে, তখন ইলেকট্রন সবচেয়ে বাইরের কক্ষে প্রথমেই চলে গেল, কিন্তু সেখানে বেশিক্ষণ থাকলো না, 10⁻⁻11 সেকেন্ড থাকলো। এটাকে সেকেন্ড সিংলেট স্টেট বলে। এইখানে সেকেন্ড সিংলেট স্টেটে দ্রুত তাপ ক্ষয় করে ক্লোরোফিল আবার ফার্স্ট সিংলেট স্টেটে চলে আসে। যদি উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো বিকিরিত হয় এবং তখন ক্লোরোফিল দ্রুত গ্রাউন্ড স্টেটে আসে, তখন তাকে ফ্লুরোসেন্স বলে। আর কখনো কখনো যৌগগুলো বিলম্বে স্থিতিশীল দশায় আছে, একে ফসফরেসেন্স বলে। এটা হচ্ছে নোট, এটা কিন্তু মেইন পয়েন্ট নয়। এইবারে দেখা গেল এটা তাহলে ক্লোরোফিল তাহলে প্রথমে সেকেন্ড সিংলেট স্টেটে গেল, দ্বিতীয় অবস্থায় ফার্স্ট সিংলেট স্টেটে এলো। এবারে হচ্ছে ক্লোরোফিল যদি উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো মানে নিম্ন শক্তির আলো শোষণ করে, তাহলে ক্লোরোফিল যে কক্ষে আছে বর্তমান কক্ষ, তার ঠিক পরবর্তী কক্ষে নিক্ষিপ্ত হয়, একদম বাইরে নিক্ষিপ্ত হলো না। এর স্থায়িত্বকাল কিন্তু তুলনামূলক বেশি, 10⁻⁹ সেকেন্ড। এটাকে ফার্স্ট সিংলেট স্টেটে বলে। তাহলে প্রথমবারে একদম বাইরে প্রথমেই বেরিয়ে গিয়েছিল, সেটা সেকেন্ড সিংলেট স্টেট, তারপরে এসেছিল ফার্স্ট সিংলেট স্টেটে। আর এখানে কিন্তু ফার্স্ট সিংলেট স্টেটেই প্রথমেই গেল। আচ্ছা, ক্লোরোফিল অনেক সময় ফার্স্ট সিংলেট স্টেট থেকে তাপ ক্ষয় করে মেটাস্টেবল বা অর্ধস্থিতিশীল একটা পর্যায়ে আসতে পারে। এর স্থায়িত্বকাল 10⁻³ অথবা নাও করতে পারে। এখান থেকে শক্তি ক্ষয় দ্বারা স্থিতিশীল অবস্থায় আসে। তাহলে প্রত্যেক দুটো কেসেই
ফার্স্ট সিংলেট স্টেট থেকেই মোটামুটিভাবে দেখা যেতে পারে যে স্থিতিশীল অবস্থায় আসছে। স্থিতিশীল অবস্থাটাকে বলা হয় ট্রিপলেট দশা, এবং ট্রিপলেট দশার পর ক্লোরোফিল কিন্তু নির্গত হয়ে যাবে। তাহলে এটা দেখো, ছবিটা করে দিচ্ছি আমি। প্রথমে হচ্ছে নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো এলো, এখানে ধরো নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। নিম্ন তরঙ্গ দৈর্ঘ্য এলেই কি হলো, ক্লোরোফিল যেটা আছে, ক্লোরোফিল সে প্রথমেই লাস্ট কক্ষে চলে গেল। এটা 1 নম্বর, প্রথমেই লাস্ট কক্ষে চলে গেল। তারপর সেখান থেকে সে ফিরবে 2 নম্বর কক্ষে। লাস্ট কক্ষটা হচ্ছে ফার্স্ট সিংলেট দশা, এই সেকেন্ড সিংলেট দশা, আর 2 নম্বরটা হচ্ছে তোমার ফার্স্ট সিংলেট দশা। প্রথম হচ্ছে সেকেন্ড সিংলেট, তারপর ফার্স্ট সিংলেট, তারপরে ওরা হচ্ছে ট্রিপলেট দশায় আসবে, একটা আরেকটা 3 নম্বর, এটা ট্রিপলেট দশায় আসবে, বা সেখান থেকে আলটিমেটলি আবার বহির্তম কক্ষে গিয়ে বাইরে বেরিয়ে যাবে। এই দশাটাকে বলা হয় হচ্ছে এই তোমার ক্লোরোফিলের নির্গমন। এবার হচ্ছে নিম্ন উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো। এটা ধরো তখন ও প্রথমেই যাবে এই কক্ষটায়, প্রথমে 1 নম্বরে যাচ্ছে, যে কক্ষে বসে আছে, সরি এই কক্ষে ধরো বসে আছে, প্রথমেই যাবে এই কক্ষে, ধরো বসে আছিল এটা, এই কক্ষে বসে থেকে প্রথমেই যাবে নেক্সট ফেজে। নেক্সট ফেজটার মানে হচ্ছে ফার্স্ট সিংলেট দশা, তারপরে সেখান থেকে ফিরে আসবে ট্রিপলেট দশা, ট্রিপলেট দশা থেকে আলটিমেটলি বেরিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে যদি নিম্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, তাহলে ক্লোরোফিল অণু যে কক্ষে আছে সেই কক্ষ থেকে একেবারে বাইরের কক্ষে চলে যাবে, সেখানে অল্প সময় থাকবে, অল্প সময় থাকার পর কিছু তাপ ক্ষয় করে কিন্তু আরেকটা স্টেটে আসবে, সেটা হচ্ছে ফার্স্ট সিংলেট দশা। আর প্রথমে যে দশায় চলে গিয়েছিল সেটা সেকেন্ড সিংলেট দশা। ফার্স্ট সিংলেট দশার পরে কখনো কখনো একটা অর্ধ স্থিতিশীল বা মেটাস্টেবল একটা দশায় থাকতে পারে বা নাও থাকতে পারে। তারপরে সে যাবে ট্রিপলেট দশা, এবং ট্রিপলেট দশা থেকে সে ক্লোরোফিল অণুর বাইরে বেরিয়ে যাবে। আর যদি উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো শোষণ করে, তাহলে দেখা যাবে যে নিম্ন শক্তিসম্পন্ন আলো শোষণ করার পর ক্লোরোফিল উত্তেজিত হয়ে কিন্তু যে কক্ষে আছে সেই কক্ষ থেকে নেক্সট কক্ষে যাবে, একদম বাইরের কক্ষে যাবে না। নেক্সট কক্ষতে গিয়ে ও কিন্তু ফার্স্ট সিংলেট দশায় উপনীত হবে, সেখান থেকে তাপ ক্ষয় করে হয় একটা মেটাস্টেবল দশায় আসবে, অথবা হয় মেটাস্টেবল দশায় এসে সেখান থেকে ট্রিপলেট দশায় যাবে, অথবা মেটাস্টেবল দশায় আসবেই না, সে ফার্স্ট সিংলেট থেকে ট্রিপলেট দশায় গিয়ে আলটিমেটলি বাইরে বেরিয়ে যাবে। বাইরে বেরিয়ে যাওয়া মানেই কী হবে, ক্লোরোফিল কিন্তু আয়নিত হয়ে গেল, ক্লোরোফিলের কিন্তু আবার সক্রিয় দশা উপস্থিত হলো, আয়নিত হয়ে গেল। এটা হচ্ছে ক্লোরোফিলের হচ্ছে তোমার সক্রিয়করণ। এবার দেখো, এবারে কিন্তু বইতে বি থেকেই আমার লেখা রয়েছে ক্লোরোফিল কিভাবে বেরোয় সেটা বললাম। এবারে তাকিয়ে দেখো, এই যে জেড স্কিম আলোক দশা, এটা আলোক দশা কোথায় হয়, ক্লোরোফিল যেটা দাঁড়াও একটু ধরো, এটা তো পুরো চার্টটা একসঙ্গে দেখা যাবে না, আমি বলে বলে দিচ্ছি, জিনিসটা দেখে নাও। এটা হচ্ছে আলোক দশা হচ্ছে, এটা ঘটছে তোমার
আচ্ছা, এটা আলোক দশা ঘটছে, একসঙ্গে পুরোটা দেখা যাবে না, আমি বলে বলে দিচ্ছি। এখানে আলোক দশাটা হিল এবং বেন্ডাল, এটাকে প্রথম হিল এবং বেন্ডাল এটাকে প্রথমে দেখিয়েছিলেন জেডের মতন আকৃতিতে, এটাকে অঙ্কন করা হয় বলে দেখানো যায় বলে একে জেড স্কিমও বলা হয়। এর মধ্যে আলোক দশার দুটো ভাগই রয়েছে। আর ফসফরিভবন একটা বলে দিই, যে এটিপি উৎপাদনকে, আলোকের উপস্থিতিতে এটিপি উৎপাদনকে ফটোফসফরিভবন বলে, সেটাও কিন্তু এখানে স্পষ্ট করেই দেখা যাবে। ঠিক আছে, এবার চলে এসো, আমরা দিকে চলে আসছি সামনেটায়। আচ্ছা, এদিকে দেখো, এটা হচ্ছে P680 কত এনএম তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে উদ্দীপিত হলো? 680 এনএম তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে উদ্দীপিত হলো। এবার সেখান থেকে একটা ইলেকট্রন দেখো, দুটো ইলেকট্রন দেখো বেরিয়ে যাচ্ছে, এবারে তখন দুটো ইলেকট্রন বেরিয়ে PQ নামক একটা বাহকের মধ্যে পড়ছে। PQ এর পর PHEO দেখো সমানে, তারপর QA, তারপর QB, তারপরে আবার হয়ে সাইটোক্রোম B6 FES সাইটোক্রোম F, এটা একটা জটিল, হ্যাঁ, এই জটিলটার মধ্যে প্রবেশ করে তারপরে কি হচ্ছে, পিসিতে বেরিয়ে এসে পিসির থেকে আবার প্লাস্টোসায়ানিন আর কি, পিসির থেকে বেরিয়ে এসে P700-এ যাচ্ছে। P700 তো আরেকটা রঞ্জক, এটা আমরা পরে আসছি, এখানে আবার ব্যাক করি। তাহলে এর যে ইলেকট্রনটা বেরিয়ে গেল, এই ইলেকট্রন শূন্যতাটা পূরণ কিভাবে হলো? এদিকে দেখো জলের অণু একটা বিশ্লিষ্ট হলো, দুটো জলের অণু বিশ্লিষ্ট হয়ে 2H+ গঠন করলো, এটা পরবর্তী সময়ে অন্যদিকে যাচ্ছে, ডান দিকে আমাদের বেরিয়ে যাচ্ছে। আর 2OH- একটা মূলক বার করলো, OH- থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে 2OH মূলক হলো। ঠিক আছে, আয়ন ছিল, মূলক হয়ে O2 তৈরি করবে, আর এই 2E- ফিরে আসবে। তাহলে PS2 থেকে যে ইলেকট্রনটা বেরিয়েছিল, সেই ইলেকট্রন শূন্যতাটা পূরণ করলো কে? জলের হাইড্রোলিসিস, মানে জলের ফটোলাইসিস, সেই ইলেকট্রন পূর্ণতাকে পূরণ করলো। এবার ফিরে এসো, আমরা যাচ্ছি কোথায়? P700-এ এসে গিয়েছিলাম, এটা PS1, এটা 700 nm তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে উদ্দীপিত হলো। এও কিন্তু ইলেকট্রন বার করলো। এ প্রথমে গিয়ে পড়লো এফআরএসের পর এ পড়বে A0-তে, তারপরে A1, তারপরে FESX, তারপর হচ্ছে FEA, তারপর হচ্ছে FESB, FESA, FESB, হ্যাঁ, FESB থেকে FD ফেরিডক্সিন থেকে এফএনআর এর থেকে যে ইলেকট্রনটা বেরোবে, সেটা দেখো NADP+কে দুটো ইলেকট্রনের সহায়তায় সেটা কি করবে? NADPH+H+ গঠন করবে। এইচটা পাবে কোত্থেকে? এইখানে যে আমাদের জলের হাইড্রোলিসিস হয়েছিল, সেই জলের হাইড্রোলিসিসের ফলে যে হাইড্রোজেন আয়নটা বেরিয়েছে, সেইটা গিয়ে ওকে বিজারিত করবে। ওই জন্য NADP+কে বলা হয় হিল বিকারক, ও কিন্তু শক্তিশালীভাবে বিজারিত হয়। ঠিক আছে, আর তাহলে এর P700-এর ইলেকট্রন শূন্যতা কে পূরণ করবে? P700-এর ইলেকট্রন শূন্যতা পূরণ করছে P680 থেকে যেটা বেরিয়েছিল, সেই ইলেকট্রনটা সাইটোক্রোম B6 থেকে যে যাচ্ছে, ঠিক আছে, সে পূরণ করবে এইভাবে। অথবা FD আবার ইলেকট্রন পাঠাবে, FDর ইলেকট্রনটা এসে এখানে ওই সাইটোক্রোম B6 দিয়ে হয়ে এখানে প্রবেশ করবে। ঠিক আছে, দুটো এটিপি তৈরি হচ্ছে, সাইটোক্রোম B6 FES সাইটোক্রোম F থেকে যখন PCতে যাচ্ছে, সেই পথে একটা এটিপি তৈরি হচ্ছে। আর FDর থেকে যদি ADP+PI তৈরি করছে, দুটো এটিপি তৈরি করছে। এটাকে তো একসঙ্গে দেখানো যাচ্ছে না, এটা বইতে দেখবে, আর এটা আমি পাঠিয়েও দেবো, হ্যাঁ, ছবিটা দেখে বুঝে নেবে আর কি। আচ্ছা, এই হলো আমাদের এখনো পর্যন্ত আমাদের দেখা গেল আলোক রাসায়নিক বিক্রিয়া। এই আলোক রাসায়নিক বিক্রিয়াটা পুরো হয়ে গেল। এবারে আমাদের যেটা রয়েছে, এবারে হচ্ছে অন্ধকার দশায় প্রবেশ করবে। হ্যাঁ, অন্ধকার দশায় প্রবেশ করলে পরে সেটা তোমার কেলভিন চক্রের মাধ্যমে সেটা প্রকাশিত হবে। কেলভিন চক্রটা আমি ঘুরিয়ে ওখানে দেখাচ্ছি, একটু ওয়েট করো, নাহলে এখানে আমি খাতাতেই দেখিয়ে দিই, সুবিধা হবে। আচ্ছা দেখো, এখানে RUDP বা RUBP এটা অলরেডি পাতায় উপস্থিত থাকে, 5 কার্বনযুক্ত একটা অণু, হ্যাঁ, এবং এটার সঙ্গে বাইরের CO2, পরিবেশ থেকে CO2, সেটা 6 কার্বনযুক্ত নয়, CO2 6 অণু আসে, 6 অণু, আর CO2 হচ্ছে নিজে 1 কার্বনযুক্ত, এ নিজে 5 কার্বনযুক্ত, CO2 1 কার্বনযুক্ত। রুবিস্কো বলে একটা এনজাইম, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ বলে একটা উৎসেচক আছে, খুব ইম্পর্টেন্ট কথাটা, শব্দটা মাথায় রাখো, রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এই যে এনজাইমটা, তার সহযোগিতায় তৈরি করবে PGA, 12 অণু PGA করবে। PGA নিজে কিন্তু 3 কার্বনযুক্ত, তাহলে 12 অণু করলে আমাদের পুরো
হিসেবটা মিলে গেল। এখানে হচ্ছে 6 অণু আরইউবিপি ছিল, 6 অণু আরইউবিপি মানে হচ্ছে 5 6 30 কার্বন, আর ঢুকলো হচ্ছে 6 অণু CO2 নিজে হচ্ছে 1 C করে, তাহলে 6 অণুর হচ্ছে 6টা C, তাহলে 6টা C 30-এর সঙ্গে যুক্ত হলে 36 C হয়। দেখো পিজিএও কিন্তু 12 অণু পিজিএ তৈরি হচ্ছে, সেখানে 3টে কার্বন করে রয়েছে, তাহলে 36 C অ্যাডজাস্ট হয়ে গেল। এবার পিজিএর থেকে তৈরি করবে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা খুব আনস্টেবল, খুব বেশি সময় থাকে না, পথে এটিপি থেকে একটা ফসফেট নেবে, ডাইফসফো করলো, প্রথম ফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, তারপর ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড, এটাও কিন্তু এখনও পর্যন্ত 3 কার্বন যুক্ত 12 অণু মানে 36 C চলছে, রাস্তায় একটা এটিপি থেকে এডিপি তৈরি হয়ে গেছে। এবারে ডিপিজিএ থেকে তৈরি হবে ফসফোগ্লিসারেলডিহাইড, তখন সহায়তা নেবে কার? NADPH+H+, যেটা অলরেডি আমার আলোক দশায় তৈরি হয়ে রয়েছে, তার সহায়তা নিয়ে তার হাইড্রোজেনগুলো নিয়ে NADP+কে পুনরায় মুক্ত করে দিলে এটা আলোক দশায় ফিরে গেল। আচ্ছা, পিজিএলডিও 12 অণু 3 কার্বন যুক্ত 36 C, এ দুটো ভাগে ভাগ হয়ে যাবে, 10 অণু চক্রের মধ্যে ঢুকে যাবে, 2 অণু চক্রের বাইরে বেরিয়ে যাবে। চক্রের বাইরে যখন বেরিয়ে যাবে 2 অণু পিজিএলডি থেকে 2 অণু ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেট, এটা আমরা শ্বসনে দেখতে পাবো, তারপর ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট, তারপর 1 অণু গ্লুকোজ তৈরি করবে। আলটিমেটলি 2 অণু পিজিএলডি বেরিয়েছে মানে 3C × 2 মানে 6C, এবং শেষ পর্যন্ত আমরা গ্লুকোজও দেখতে পাবো C6H12O6। ঠিক আছে, এদিকে ফিরে এসো। এবারে এটা তো গ্লুকোজ তৈরি, যেটা মেন কাজ হয়ে গেল। এবার পিজিএলডি 10 অণু যেটা চক্রে পুনঃপ্রবেশ করেছিল, সেখানে 10 অণু পিজিএলডি মানে কত? পিজিএলডি মানে 3 কার্বন, 10 মানে 30C, কিছু অন্তর্বর্তী যৌগ গঠন করবে, তারপর তৈরি করবে RUMP রাইবিউলোজ মোনোফসফেট, সেটাও 30C, 6 অণু 5 কার্বন যুক্ত রাইবিউলোজ মোনোফসফেট। এখান থেকে আলটিমেটলি পুনরায় গঠিত হয়ে যাবে RUBP, কারণ নেক্সট কেলভিন চক্রের জন্য সেটা আমাদের কাজে লাগবে। রাস্তায় একটা এটিপিকে ইউজ করবে, এটিপি থেকে এডিপি তৈরি হবে। তাহলে আমরা আলোক দশায় দেখেছি এটিপি তৈরি হলো, আর অন্ধকার দশার এই কেলভিন সাইকেলে দেখলাম এটিপি উৎপাদিত হলো, এই এটিপি ভেঙে গেল। ঠিক আছে, এটা আমরা সালোক সংশ্লেষে দেখতে পাবো। ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষের সঙ্গে সাধারণ সালোক সংশ্লেষের পার্থক্য পড়বে, নোটটাও পড়বে, নোটটাই মেন। হ্যাঁ, আর না কিছু কিছু যেমন ক্লোরোফিল A ক্লোরোফিল B পার্থক্য, হ্যাঁ, আর তোমার ওই ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষ এবং মেন সালোক সংশ্লেষের পার্থক্য, এই দুটো জিনিস পড়ে নেবে। ঠিক আছে।